চৈত্র মাসের অন্তিমকাল। উষ্ণ বাতাবরণ ধীরে ধীরে শীতলতার প্রক্রিয়া শুরু করছে। উষ্ণাগম মেদিনী তখন তুমুল ব্যস্ত বর্ষাকে বরণ করতে। হিম বর্ষণের ধাপ ইতিমধ্যে আরম্ভ হয়েছে। অম্বরে বিরাজ করা ধূসর মেঘেরা বৃষ্টি নামার তাল বুনছে প্রতিনিয়ত। প্রভাতের শুরুতে কিংবা বাতাবরণের তৃষ্ণামভাব আগমনকালে হঠাৎ হঠাৎ দানবীয় বজ্রপাত আছড়ে বর্ষণ নেমে সিক্ত করছে মর্মর শুকনো সব গাছের পাতা। সায়ংকাল নামতেই ফের মেঘ জমেছে অন্তরিক জুড়ে। কমলাটে মেঘ পশ্চিম অম্বরে তারা বিচরণ করছে নিজ মনে। নীলাভাব অন্তরিক্ষে আচানক কমলাটে মেঘ দেখতে দারুণ লাগছে। বজ্রপাতের কর্কশ ধ্বনি আচানক মৌনতা বিরাজমান পরিবেশ হানা দিতেই খানিক কেঁপে উঠল মীরা। সে এতক্ষণ যাবৎ অন্তত মনোযোগ সহকারে সাদা খালি কাগজে লিখতে ব্যস্ত ছিল। মীরা নিজের বসার স্থান ছেড়ে উঠল। দ্রুত পদে পা ফেলে গিয়ে জানলার কপাট তাড়াহুড়ো করে বন্ধ করল। বৃষ্টি আসবে, বৃষ্টিবিলাস করার তুমুল আগ্রাসী ইচ্ছাটাকে আপাতত সে মাটিচাপা দিয়ে ফের নিজের পূর্বের স্থানে এসে বসল। অ্যাসাইনমেন্ট দিয়েছে বিশ্ববিদ্যালয় হতে, কালই জমা দিতে হবে। এখনও অনেক অনেক লেখা বাকি তার। ক্লাস টেস্ট শেষ হতে না হতেই শ্বাস ফেলার সুযোগ দেওয়া হয়নি তাদের। লিখতে বসেও লেখার পূর্ণ মনোযোগ টানতে পারছে না মীরা। কারণটা মস্তিষ্কের তোষামোদ। কিছুদিন ধরে সে ভীষণ ক্ষুব্ধ, ভয়ানক রেগে, তবে তা অন্তঃকরণে। এই মনগুপ্ত রাগটার কারণ উষান গত সপ্তাহে তাকে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরপরই লোকটা তাকে বারংবার অর্ধ বউ বলে সম্বোধন করছিল। মীরা বার কয়েক জিজ্ঞেস করেছে, অর্ধ বউ মানেটা কি? এই লোক তাকে সেই দিন অর্ধ বউ শব্দটার বিশদ বর্ণনা দেয়নি, এমনকি এই শব্দ সম্পর্কিত কিছুটি বলেনি। বদ উষান সেই দিন তাকে সম্পূর্ণ এড়িয়ে কল কেটে দিয়েছিল এবং আজ 8 দিন উষান একটা ফোনও করেনি তাকে। ভীষণ ভীষণ রাগ দমন করে মীরা করেছিল বদটাকে ফোন, কিন্তু সেই লোক রিসিভ করেনি। কি পরিমাণে বদ ভাবা যায়? মীরা ভাবনা ছুঁড়ে ফেলল অদূরে, মনোনিবেশ করল সাদা সুন্দর কাগজগুলোতে। একটু ধ্যান দিয়ে আশেপাশে তাকালেই সে দেখতে পেত উষানের তার প্রতি গভীর চাহনি। দরজার সাথে হেলান দিয়ে উষান এক ধ্যানে মীরাকে অবলোকন করছে। প্রায় 25 মিনিট পেরোবে। ধৈর্যের বাঁধ তার এবার হুট করেই ভাঙল। লম্বা লম্বা কদম ফেলে এগোলো মীরার নিকটবর্তী। নিস্তব্ধতা ধ্বংস করে উঁচু কণ্ঠে বলল, কেউ কি আছে? রবার দিয়ে কাগজ ঘষা বাদ দিয়ে মাথা তুলল মীরা। চমকিত তার দৃষ্টিপাত গিয়ে নিবদ্ধ হলো উষানের ওপর। মীরার মুখশ্রীর দশা দেখে উষান বুঝে নিল এই মেয়ে এখন ঘরে আছে, আপাতত আর কথা বলবে না। তাই সে প্রস্তুতি নিল দ্বিতীয় শব্দটি কণ্ঠনালী দ্বারা উচ্চারণ করার। তবে তাকে ভীষণ রূপে চমকে দিয়ে মীরা চেয়ার ছেড়ে তড়িৎ বেগে উঠে শটান দাঁড়ালো তার সন্নিকটে। দ্রুত কণ্ঠে বলল, একদম আমার রুম থেকে বের হন আপনি, নয়তো এখনই থাপ্পড় বসাবো আপনার গালে। চমকে দিতে এসে নিজের চমকে যাওয়ার অনুভূতিটা ভীষণ অন্যরকম। উষান কপালে সূক্ষ্ম বলিরেখা ফেলল। তার ভ্রুযুগলের মাঝে ভাঁজ পড়ল সুন্দর করে। কিয়ৎক্ষণ অতিবাহিত হওয়ার পর প্রশ্নবিদ্ধ কণ্ঠে সে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? এত রেগে কেন আমার ওপর? আমি কি কোনো ভুল করেছি? মীরা তেতে উঠল, তিক্ত কণ্ঠে চেঁচিয়ে বলল, না, কিছুই করেননি আপনি। আপনি তো মিয়া সাধু পুরুষ। সাধু পুরুষরা আবার কিছু করতে পারে? হুম। এই যে আমি 8 দিন ধরে আপনাকে আমি কল দিচ্ছি আর আপনি সেই কল রিসিভ করছেন না। এটা কি কোনো ভুল হলো না বলুন? একদমই না। পরশুদিন আপনাকে কিছু জিজ্ঞেস করলাম আর আপনি তার জবাব না দিয়ে চলে গেলেন। এটা কি কোনো ভুল হলো নাকি? আরে না, এসব কোনো ভুলই না। এসব হচ্ছে ভদ্রতা। আধুনিক যুগের উষান নামক ব্যক্তির তৈরি করা ভদ্রতা। শান্ত মৌনতার পরিপূর্ণ উষানের দৃষ্টিপাত। সে এক ধ্যানে ফের মীরাকে অবলোকন করা শুরু করেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মীরাকে। দর্শন করা শেষে অধর যুগল কোণে শেষ লেসের হাসি রেখা মৃদু করে টানল। এক হাত বাড়িয়ে কাছে টেনে নিল মীরাকে। ছটফটে জেদি স্বভাবের মীরা 2 হাত দিয়ে ইচ্ছে মতো উষানের বাহুতে আঘাত করলেও উষান তাকে কিঞ্চিত পরিমাণ ছাড়ল না, নড়ল না, বরঞ্চ সে নিজ স্থানে অটল। মীরার গালে নম্র হাত রাখল সে। বলল, আদর চাই ম্যাডাম? এই মুহূর্তের জন্য হতবিফল হয়ে পড়ল মীরা। শুকনো ঢোক গিলল পরপর 2 বার। এতপর খানিক এলোমেলো অগোছালো কণ্ঠে বলল, কিসব উল্টাপাল্টা কথা বলছেন? আশ্চর্য। উষান সামান্য হাসল। এই তো বাঘিনী নম্র হয়েছে।
উষান তার এক মুক্ত হস্ত স্থাপন করলো মীরার কোমরে, আর এক হাত রাখলো মীরার ঘন কেসের ওপরিভাগে। লম্বা এক শ্বাস টেনে বলল, উল্টাপাল্টা না, সত্যি। আমার খোঁজ করছিলে কেন? আদর পাওয়ার জন্যই তো। নাও দিলাম আদর। কথার ইতি টানতে উষান তার অধঃছোঁয়া স্পর্শ করালো মীরার কুচকুচে কালো কেসে। আচানক হাতের কালো ঘড়িটায় সুতীক্ষ্ণ আওয়াজটা তাকে বার্তা দিল, ফিরে যাওয়ার সময় হয়েছে। উষান ছিটকে ছেড়ে দিল মীরাকে। যেতে যেতে বলল, কাল টুইঙ্কেলের বার্থডে। সেলিব্রেশন বাহিরে করতে চাচ্ছে ইফরাত। সকালে রেডি থেকো, আমি এসে তোমায় নিয়ে যাব। টুইঙ্কেল তো তোমাকে ছাড়া কোথাও যেতে চায় না। কিয়ৎ মুহূর্ত পূর্বে নিস্তব্ধতা ফের ঝেঁকে ধরল কক্ষটাকে। মীরা তখন বিমূঢ়, আনমনে এক হাত গালে রেখে দরজার পানে ফ্যালফ্যাল দৃষ্টিপাত এলিয়ে রেখেছে। অন্তঃকরণে পাকাপোক্তভাবে সে ঠিক করেই ফেলল, আচানক এই কর্মের কারণে কাল উষানকে সে থাপ্পড় মেরেই ছাড়বে। টুইঙ্কেলকে বাংলা শিখেছে মীরা। মেয়েটা এখন অনেকটা বাংলা বলতে পারে, তবে আধো আধো বেগুনি রঙের শেষ ফিতেটা বাঁধা শেষে টুইঙ্কেলকে নিজের দিকে ফেরালো মীরা। নেত্রযুগল কার্নিশ হতে আইলাইনার আঙুলের ডগায় নিয়ে টুইঙ্কেলের কপালে পড়ে থাকা সোনালি ছোট্ট কেস গুচ্ছের মাঝে আঙুল ছোঁয়ালো। বলল, প্রিন্সেসকে কত কিউট লাগছে আজ, একদম এক্সট্রা এক্সট্রা কিউট। টুইঙ্কেল হাসলো, ফট করে চুমু খেলো মীরার নির্মেদ গালে। মীরা কৃষ্ণবর্ণের কপালে পড়ে থাকা কেস কানের পিঠে গুজে দিয়ে মিষ্টি কণ্ঠে বলল, তোমাকেও কিউট লাগছে মিষ্টি। রিনরিনিয়ে মিষ্টি সুরের মাঝে হঠাৎ ধপাধপ পা ফেলার শব্দে উৎপত্তি। টুইঙ্কেলের চুল কালো রিবন ফিতে দিয়ে আটকে দিয়ে মীরা একবার দৃষ্টি ফেলল দরজার পানে। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় রুহি। মুখশ্রীতে তার বিরাজ করছে চরম হৃষ্টচিত্ততা। গম গম সুরে সে বলে উঠল, টুইঙ্কেল, লুকিং টু মাচ প্রিটি বেবি। থ্যাংক ইউ লাভঝাপ। নিমিষে রুহির মুখশ্রীতে আধার নামল। টুইঙ্কেল তাকে লাভঝাপ বলে ডাকা আধো গলায়। এই নামটা তার পছন্দ নয়, ভীষণ অপছন্দের। নামটা মীরা শিখিয়েছে টুইঙ্কেলকে। রুহির মুখশ্রী দর্শন করা মাত্রই নিজের কালচে উষ্টাধর চেপে মৃদু হেসে নিজের কাজে ব্যস্ত হলো মীরা। কিয়ংদশবাদে টুইঙ্কেল তার এক আঙুল তুলে রুহির দিকে তাক করে বলল, এই লাভঝাপকে নিব না মিষ্টি। লাভঝাপ বেশি লাফালাফি করে দুষ্টুমি। রুহি অসহায় চাহিনি নিক্ষেপ করল। টুইঙ্কেলকে এসব কথাবার্তা যে মীরা শিখিয়েছে তা সে হাড়ে হাড়ে নিশ্চিত। মলিন কণ্ঠে রুহি বলল, তোর সাথে আমার কোনো জন্মের শত্রুতা বোন? বল কোন জন্মের? টুইঙ্কেলকে দিন দিন আমার নামে উল্টাপাল্টা শেখাস। আমি কি তোর জামাইয়ের সাথে ফ্ল্যাট করি, উড়ন্ত চুম্মা ছুঁড়ে দিই? না তো। তাহলে? মীরা বিরক্তির সহিত জবাব দিল, তুই আমারে বিরক্ত করস, এইটা তোর সর্বমূল দোষ। এখন যা এখান থেকে, বিরক্ত করিস না আর। রেডি হ জলদি। উষান এবং ইফরাত আসে সকাল 10টায়। তারা আসার পরপরই রওনা হয় সবাই। মীরা প্রতিটা সময় উষানকে সম্পূর্ণ এড়িয়ে চলেছে। উষান কাছে আসতে নিলেই সে দূরে পালিয়েছে। লোকটার কোনো ঠিক নেই, কখন কি করে বসে কে জানে। দুপুর 3টে ছুঁই ছুঁই। আশেপাশের সুন্দর এক রেস্টুরেন্টে দুপুরের ভোজন করার সিদ্ধান্ত নিল ইফরাত। তারই পরিপ্রেক্ষিতে আপাতত স্থান দর্শন করা বাদে সবাই রেস্টুরেন্টে এলো। টুইঙ্কেল মুখ ভার করে বসে আছে, কারণ সে খেয়েছিল খেলার মাঝে। বিরক্ত করলে তার রাগ লাগে প্রচণ্ড, কিন্তু এখানে মীরা আছে। মীরার সামনে সে নিজের রাগ প্রদর্শন করাতে চায় না, বিধায় খুব ভার করে বসে। ইফরাত মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখে একটু চমকালো। মেয়ের গাল টেনে দিয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আম্মু, এত চুপচাপ যে আপনি? টুইঙ্কেল চুল নাড়াচাড়া করতে করতে জবাব দিল, আমি তো চুপচাপই থাকি পাপা, তুমি হঠাৎ এভাবে বলছো কেন? ইফরাত এবার থমকালো। ঘাড় বাঁকিয়ে মীরাকে দর্শন করে সে নিশ্চিত হলো মেয়ের এই অদ্ভুত আচরণের কারণ সম্পর্কে। টুইঙ্কেল মীরার সামনে সর্বদা পরিপাটি, নম্র ভদ্র থাকার চেষ্টা করে। এই বিষয়টি সম্পর্কে সে অবগত হয়েছে কিছুদিন পূর্বে। উষান এসে শব্দ করে বসলো মীরার পাশটায়, পিঠ এলিয়ে দিল পেছনে। লম্বা শ্বাস টেনে আঁখি জোড়া বন্ধ করে নিল। রুহির সাথে কথা বলার ফাঁকে বিরতি দিয়ে মীরা আর চোখে তাকালো উষানের পানে। পরপরই নজর সরিয়ে সামনে তাকালো। 2-3 মিনিট পর নেত্রযুগল উন্মুক্ত করে উষান আশপাশ দেখল, যে যার কাজে ব্যস্ত।
মীরা একা বসে ফোনে নজরবন্দি করে রেখেছে। আলগোছে নিজ স্থানে হতে নড়ে চড়ে মীরার কানের নিকট অধরজোড়া নিয়ে ফু দেয় সে। মীরা শিউরে ওঠে। উসানকে এক হাত দিয়ে থাপ্পড় দিয়ে বলল, কি সমস্যা? অনেক সমস্যা। আমাকে ইগনোর কেন করছো? ইচ্ছে হয়েছে তাই, খাবার চলে এসেছে। উসান কিছু কড়া কথা বলতে গিয়েও থেমে গেল, কারণ এখন সবার দৃষ্টিপাত ফিরে এসেছে টেবিলে। টেবিলে খাবার হিসেবে রাখা হয়েছে কাস্টালেটা ঘানাম, সানস্ক্লিস ফাস্টফুডস এবং ডেজার্ট হিসেবে রাখা হয়েছে সুইট চকলেট এবং বাকলাভা। সব খাবারগুলোই দারুণ সুস্বাদু। প্রথমে টুইঙ্কেল খাওয়া শুরু করেছে, তারপর একে একে সবাই কথা বলার মাঝে মাঝে খাওয়া শুরু করলো। চকলেট এবং সুইটসগুলো মূলত টুইঙ্কেলের জন্য। সায়ংকাল নামতেই টুইঙ্কেল ঘুমে ঢুলুঢুলু প্রায়। মীরার কোলে ঘুমিয়ে পড়েছে সে। সবাই চটজলদি ফিরে যাওয়ার প্রস্তুতি নিল তৎক্ষণাৎ। উষানকেও ক্যাম্পে ফিরতে হবে। মীরাকে বাসায় নামিয়ে ক্যাম্পে ফিরবে সে। গাড়ির পেছনের সিটে রুহি, মীরা বসে। ড্রাইভিং সিটে ইফরাত, তার পাশে বসে উষান। ফোনে ব্যস্ত ভঙ্গিতে আলাপ করছে। কিয়দ্দূর যেতেই গাড়ির গতি বেমিসাল হলো। পরিস্থিতি তখন বেগতিক। উষান ফোনে কথা বলা ফেলে হন্তদন্ত হয়ে বলল, ইফরাত কি করছিস? অ্যাক্সিডেন্ট করবি তো। গাড়ি থামা। গাড়ি থামাতে পারছি না। ঝামেলা হয়েছে কোনো? এটা কারো ষড়যন্ত্র নিশ্চিত। গাড়ির ব্রেকে ঝামেলা হচ্ছে। ফাঁকা সড়ক, গাড়িতে উপস্থিত সকলে বিচলিত হয়ে পড়ল। ভীতিগ্রস্ত নয়নে ইফরাত ঘুমন্ত মেয়েকে দেখে উষানকে তড়ি ঘড়ি করে বলল, গাড়ি থামানো সম্ভব না। মীরা, রুহি, টুইঙ্কেল, ওদের নিয়ে তুই গাড়ি থেকে লাফ দে উষান, তাও প্রাণে বাঁচতে পারবি। উষান উদ্বেগ নিয়ে বলল, পাগল তুই? ফর গড সেক, আমার কথা শোন। আমার মেয়েটা নিষ্পাপ, ও এখনও ছোট উষান। ওর প্রাণটা অকালে ঝরতে দিস না। উষান সর্বপ্রথম মানল না, তবে ইফরাদের কথায় যুক্তি রয়েছে। এখন লাফ না দিলে মৃত্যু নিশ্চিত, লাফ দিলে বাঁচার সম্ভাবনা একটু হলেও রয়েছে। উষান মীরার পানে দৃষ্টি দিল। মীরা কাঁদছে। সে আলতো করে মীরার গাল ছুঁয়ে দরজা খুলে মীরাসহ রুহিকে ধাক্কা দিল গাড়ি থেকে। এতপর ইফরাত সুযোগ বুঝে ধাক্কা দেওয়ার পূর্বে ইফরাত তাকে গাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেয়। গাড়ি বেমিসাল অবস্থায় বিস্ফোরণ ঘটার পূর্বে ইফরাত চেঁচিয়ে বলল, আমার মেয়েকে দেখে রাখিস উষান। টুইঙ্কেলের ঘুম ভেঙেছে। আধ ঘন্টা হলো, তার কাছে কেউ নেই। একা শুয়ে বসে টুইঙ্কেল তার হাতে করা ক্যানুলা খোলার প্রয়াস চালাচ্ছিল। তবে ক্যানুলা ধরে টান দিতেই তার অনুভূত হয় অসীম যন্ত্রণা। ব্যথায় ঠোঁট উল্টে ছোট্ট ছোট্ট আঙুল দ্বারা নিজের অধরজোড়া চেপে ধরে সে। নিম্ন কণ্ঠে, ক্রন্দনরত কণ্ঠে বলে, হোয়ার আর ইউ পাপা? আই মিস ইউ সো মাচ। একা একা বিনা শব্দে ক্রন্দনকালীন টুইঙ্কেল টের পেল তার ভীষণ খিদে পেয়েছে। সাথে প্রকৃতির ডাকও এসেছে। লহমায় তার অবস্থা এলোমেলো, অবিন্যস্ত হয়ে পড়ল। পায়ে এখন মোটা ব্যান্ডেজ, তার ওপর হাতে লাগানো ক্যানুলা। এভাবে করে সে ওয়াশরুমে যাবে কি করে? খাবার বা চাইবে কার কাছে? কেউ তো নেই আশেপাশে। অনেকবার হাঁক ছেড়ে সে ডেকেছিল ইফরাতকে, উষানকে, কেউ সাড়া দেয়নি। ক্ষুধা সহন করতে না পেরে টুইঙ্কেল সে ফের ভাঙা গলায় ডাকলো ইফরাতকে। আসলো না কেউ। ঠোঁট ভেঙে ডুকরে কেঁদে উঠল টুইঙ্কেল। অস্পষ্ট স্বরে বলল, বাবা, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি কি কোনো দুষ্টুমি করেছি? কেন আসছো না তুমি আমার কাছে? আই প্রমিস বাবা, আমি আর দুষ্টুমি করব না। তুমি একটু আমার কাছে আসো। হাতে ব্যথা করছে আমার। ফু দিয়ে দাও না বাবা। ক্ষুধা পেয়েছে বাবা, একটু খেতে দাও। গুমোট নিস্তব্ধ কক্ষটায় টুইঙ্কেলের বক্ষপিঞ্জর ভাঙা আর্তনাদ ছিটকে গিয়ে ছড়ালো চারপাশে। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ল ক্রন্দনের গতি। কারো দেখা নেই তবুও। তীব্র ক্ষুধার চোটে অনাকাঙ্ক্ষিত অদৃশ্য এক কষ্ট ছাপ নিয়ে টুইঙ্কেল তুলতুলে সে বিছানায় পড়ে রইল অনেকক্ষণ দুর্বল রূপে। উজান আজকাল বিশেষভাবে পর্যবেক্ষণ করার পর একটা জিনিস উপলব্ধি করেছে, আর তা হচ্ছে সিয়ার ব্যাপারটা। সিয়া ইদানিং খুব বেশি তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে, জানার আগ্রহ প্রকাশ করছে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে। সিয়ার আরও কিছু ব্যবহার এবং আচরণ উজানকে দিনকে দিন নানাবিধ প্রশ্নের সামনে ঠেলে দিচ্ছে। সিয়াকে তার নিকট সুবিধা ঠেকছে না, একটুও না। গণ্ডগোল আছে বিশাল আকৃতির। সে কয়েকদিন আগেই জানতে পেরেছে রাহনুমা
সে তুখোড় সন্ত্রাসী দল। তারা উজানের পিছে লোক লাগিয়েছে। উজানের সন্দেহ গাঢ় হচ্ছে। তার বারবার মনে হচ্ছে সিয়া সেই সন্ত্রাসী দলের সাথে কোনো না কোনোভাবে জড়িত রয়েছে। তার আচরণ কর্ম তাই পেশ করছে। ল্যান্ডলাইন কানে ধরে রাখা, মুক্ত হাতটা দ্বারা ব্যস্ত হাতে টেবিলে রাখা স্ট্যান্ড ক্লক উল্টালো উজান। মুখশ্রীতে আচানক রাজ্যের ব্যস্ততা ফুটে উঠেছে। অন্তঃস্থল বারংবার কু ডেকে বলছে হিসাব মিলেছে। তার সন্দেহটাই সঠিক। কর্মর ধ্বনি তুলে উষানের কামরায় কেউ আসছে তখন। ল্যান্ডলাইন কান থেকে নামিয়ে রেখে সম্মুখে দৃষ্টিপাত স্থির করল উজান। তার চক্ষু সম্মুখে দাঁড়িয়ে রয়েছে সিয়া। অদ্ভুত বেশে এলোমেলো পায়ে ছুটে আসলো সে। উজানের নিকটবর্তী দাঁড়িয়ে টলমলে নেত্রে তাকালো। উজান ভড়কায়, কণ্ঠে স্বাভাবিকতা বজায় রেখে প্রশ্ন ছুড়ে, আপনি এখানে? প্রতি উত্তর পাওয়া গেল না। তবে তৎক্ষণাৎ ভীষণ অদ্ভুত এক দৃশ্যের দর্শন মিলল। সিয়া হাঁটু গেড়ে বসলো ভূমিতে। আচানক শব্দ করে উজানের দুই পা জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে দিয়ে বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান দয়া করে। ওরা আমাকে বাজেভাবে ছুঁয়ে দিচ্ছে, ব্যথা দিচ্ছে, আমার সম্মানে কলঙ্ক এঁটে দিচ্ছে। দয়া করে আমাকে বাঁচিয়ে নিন। কাপাটে ভীতিগ্রস্ত কণ্ঠস্বর। উজানের অন্তর্ভাগ উলট পালট হলো। সিয়া তখন হুঁশে নেই। সে নিজেকে লুকাতে ব্যস্ত। টেবিলের নিচে গিয়ে হাঁটু ভেঙে গুটিসুটি মেরে বসল। তার মাঝে হিতাহিত জ্ঞান নেই আপাতত। সিয়ার মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে সেই 10 বছর আগের রাত্রিকালীন লহমা, যেদিন তাকে নিষ্ঠুর পাষাণ্ডিকভাবে নির্যাতন করা হলো, রক্তাক্ত করে ফেলে রাখা হলো। সেই মন প্রাণ ধ্বংস করা কটু তিক্ত লহমা তার নিউরন জুড়ে বিচরণ করছে আপাতক্ষণে। বলা হয় দুঃখের সময় নাকি নিতান্তই ক্ষণিকের, অল্প পরিসরের। দুঃখের পর সুখ আসে, এটাই নাকি প্রকৃতির নিয়ম। কিন্তু শিয়ার গোটা জীবনটাই জুড়েই রয়েছে কষ্ট, দুঃখে ভরা। তাহলে এর কথার মিল হলো কোথায়? মীরার মেডিকেল রিপোর্ট হাতে নিয়ে উষান বসেছিল একাকী। নিষ্প্রাণ নির্জীব নেত্রে যুগলের স্থির দৃষ্টি তখন আবদ্ধ রিপোর্টের গোটা কালো অক্ষর দিয়ে লেখা শব্দগুলোর প্রতি। শব্দগুলো বিষাক্ত, বিষে ভরা তিক্ততাপূর্ণ বাক্য। এই রিপোর্ট মীরার মাথার গুরুতর আঘাত পাওয়ার জন্য করা হয়েছে। রিপোর্ট অ্যাবনর্ম্যাল, নেগেটিভ। মীরা সুস্থ নেই, একটুও না। এমনিতেই ছোট সময়ে মাথায় আঘাতপ্রাপ্ত ছিল, তার উপর আবার নতুন করে এই আঘাত সংযুক্ত হলো। স্মৃতিজনিত সমস্যা দেখা দিতে পারে, নয়তো মীরা পাগল হয়ে যাবার চান্স আছে। স্মৃতিশক্তিজনিত সমস্যাটার ইতিমধ্যে দর্শন মিলেছে। মীরার জ্ঞান ফেরার পর উষান ছাড়া আর কাউকেই সে চিনতে পারেনি। উষানের সঙ্গ পেলেও তার ব্যবহার ছিল উদ্ভটতম। খামের ভেতর রিপোর্ট ঢুকিয়ে উষান হাঁটা ধরল মীরার কেবিনের উদ্দেশ্যে। থেমে থেমে অন্তঃকরণ থেকে বেরিয়ে আসলো জোরালো দীর্ঘ নিঃশ্বাস। এই দিনটা বোধহয় অভিশপ্ত, তাই সব কিছু খারাপ হচ্ছে। ডাক্তারের সাথে কথা বলেছে উষান। তাদের বক্তব্য দীর্ঘ সময় নিয়ে মীরার চিকিৎসা করতে হবে, তাহলে মীরা সম্পূর্ণ সুস্থ হওয়াটা হয়তো দেখা যাবে। মীরা ঘুমোচ্ছে। উষান আসার পরপরই ঘুমিয়ে পড়েছে সে। উষান নিঃশব্দে এগোলো মীরার নিকট। ফিরে যেতে হবে তাকে ক্যাম্পে। বারংবার ফোন আসছে। মীরার পাশে বসে উষান মীরার মুখশ্রী দর্শন করলো সময় নিয়ে। অবিনাশ্য কোকড়া চুলে হাত বুলিয়ে দিয়ে মৃদুরূপে উষ্টাধর ছোঁয়ালো মীরার ললাটে। ঘুমন্ত মীরা নড়ে চড়ে উঠল। হুঁসে থাকলে এতক্ষণ নিশ্চিত নিজের গাল দুটো লাল করে ফেলতো। মেয়েটা লাজুক, মাত্রা অতিরিক্ত। মীরার কানের পিঠে আঙুল ছুঁইয়ে কণ্ঠের খাদ নামিয়ে উষান বলে উঠল, দ্রুত সুস্থ হয়ে ওঠো মীরাবতী। তোমাকে এই দুর্বল রূপে দেখতে আমার ভীষণ যন্ত্রণা হচ্ছে। যাওয়ার পথে উষান ঠিক করলো টুইঙ্কেলের সাথে সে দেখা করে তবেই যাবে। টুইঙ্কেল আর রুহির দেখাশোনার জন্য উষান 4 জন নার্স ঠিক করেছে। তারা সব সময় টুইঙ্কেল এবং রুহির দেখভাল করবে। এমনিতে এই পরিস্থিতিতে সে কখনোই যেত না, তবে ট্রেনিং দেওয়ার সময়কাল প্রায় অন্তিমের কাছাকাছি। 2 বছর বলা হয়েছিল তাকে ট্রেনিং দিতে। সময় প্রায় শেষ বলাই যায়। আর মাত্র কয়েকটা মাস। টুইঙ্কেলের কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করতেই উষান দেখল মেয়েটা অতি দ্রুততার সাথে খাবার খাচ্ছে। আশপাশে কোনো দিকে ধ্যান নেই তার, অন্তত তাড়াহুড়ো করে খাওয়া শেষ করছে। উষান মৃদু হেসে এগোলো। টুইঙ্কেলের পাশে বসে ওকে টেনে নিজের কোলে বসালো। এতপর বলল, আস্তে খাও প্রিন্সেস, গলায় খাবার আটকে যাবে তো। মেয়েটা শুনল বলে মনে হলো না। সে নিজের মতো করে খাচ্ছে। খাওয়া শেষ। ঢকঢক করে 2 গ্লাস পানি শেষ করে হাত ধুয়ে নিল একজন নার্সের সাহায্যে।
পরিশেষে সে উষানের গলা জড়িয়ে ধরে উষানের চওড়া কাঁধে মাথা রাখলো। নম্র গলায় জিজ্ঞেস করলো, পাপা কোথায় চাচ্চু? আমি পাপার কাছে যাব, নিয়ে চলো না। উষান অপ্রতিভ হলো। পাথর বুকটা তার থেমে থেমে কেঁপে উঠল। বেফাঁস হলো স্বাভাবিকতা। ধৈর্য নিয়ে ভাবলো কিছু। শেষে গাঢ় কণ্ঠে বলল, প্রিন্সেস, তোমাকে আমি কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। ওকে ওকে চাচু, তোমার মাম্মার কথা মনে আছে? সে যেভাবে স্কাইয়ের স্টার হয়ে গিয়েছে, সেভাবে তোমার বাবাও স্কাইয়ের স্টার হয়ে গিয়েছে আম্মু। তোমার মাম্মা খুব ভয় পেত না একা থাকতে, তাই বাবা তার ভয় কাটাতে তোমার মাম্মার কাছে গিয়েছে, বুঝেছ? টুইঙ্কেল অশ্রুসিক্ত নয়নে তাকালো। গাঢ় গোলাপি অধরজোড়া তার কম্পমান ফুপিয়ে উঠে সে বলল, বাবা কি আর আসবে না চাচু? নো প্রিন্সেস, এখান থেকে আর ফিরে আসা যায় না। টুইঙ্কেল মায়ের প্রতি বড্ড বেশি দুর্বল। মায়ের জন্য সে সব কিছু করতে পারে, নিজের ভালো লাগা ত্যাগ করতে পারে। এই যে উষান যখন বলল তার মা একা থাকতে পারে না, তাই বাবা তাকে সঙ্গ দিতে তার নিকট গিয়েছে, সে ব্যাপারটা বুঝলো। টুইঙ্কেল জানে তার মা একদমই একা থাকতে পারে না। মার কথা মনে করে ইফরাত তাকে ছেড়ে চলে যাওয়াটা নিয়ে সে যে ভীষণ কষ্ট পেল তা প্রকাশ করল না, অন্তর্নীল করে রাখলো দুঃখটুকু। উষান জানতো মায়ের কথা টানলে টুইঙ্কেল লক্ষ্মী বাচ্চার মতো নিশ্চুপ হয়ে যাবে, তাই সে কায়দা করে এই কথাটা বলেছে। কয়েক পোল কাটলো মৌনতায়। খানিকক্ষণ বাদে টুইঙ্কেল ভীষণ মন খারাপ নিয়ে বলল, বাবা কেন আমাকে একা ফেলে গেল চাচু? আমি এখন কার কাছে থাকবো? উষান টুইঙ্কেলকে আঁকড়ে ধরে গালে ঠোঁটের স্পর্শ আঁকে। এতপর মিষ্টি কণ্ঠে শোধায়, আমার সাথে থাকবে প্রিন্সেস, তোমার মিষ্টি আর আমার সাথে। আমরা একসাথে থাকবো, ঠিক আছে? কিয়ংদসের হৃষ্টচিত্রতা লক্ষ্য করা গেল টুইঙ্কেলের মুখশ্রী জুড়ে, তবে তা ক্ষণিকের। উষান তার থেকে বিদায় নিয়ে নার্স দুইজনকে কড়া গলায় শাঁসিয়ে গেল, যাতে টুইঙ্কেলকে চোখের দৃষ্টি আড়াল না করে। উষান বেরিয়ে যেতে নার্স দুটো টুইঙ্কেলকে শাসালো। ধমক দিয়ে বিছানায় শুইয়ে দিয়ে তারা দুইজন প্রস্থান করল কক্ষ হতে। টুইঙ্কেল তখন সম্পূর্ণ নিস্তব্ধ। রজনী নামতে সে কেবিনের জানালার কপাট উন্মুক্ত করে অন্তরিক্ষে দৃষ্টিপাত ফেলে। অভিযোগ ছুড়ে দেয় অম্বরে। মৃদু স্বরে বলে, তোমরা পচা বাবা মা, আমাকে কেন নিয়ে যাওনি তোমরা? একাকিত্বের প্রহর বিচরণকালীন টুইঙ্কেল বুঝলো তার পাশে কেউ নেই, কেউ নেই। ধীর স্থির রূপে সময়ের তালে তার ক্রন্দন বাড়ল। মাটিতে গড়াগড়ি খেয়ে সে কান্না শুরু করলো। বারংবার অস্পষ্ট স্বরে বাবা মার নাম ধরে চেঁচাতে লাগলো সে।